জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আন্দোলনে আহতদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। অধ্যাদেশে নিহত আহতদের দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে। গণ অভ্যুত্থানের শহীদ এবং আহত ব্যক্তিদের যথাক্রমে জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে। অধ্যাদেশে জুলাই শহীদ পরিবার এবং আহতদের কল্যাণে নেওয়া সরকারের বিভিন্ন কার্যক্রমের আইনি ভিত্তি দেওয়া হয়েছে। 15 জানুয়ারি সরকারি গেজেটে জুলাই গণঅভ্যুত্থানে যে 834 জন শহীদের তালিকা প্রকাশ করেছে তা এই অধ্যাদেশের অধীন প্রণীত ও প্রকাশিত হয়েছে বলে গণ্য হবে। এছাড়া অধ্যাদেশে প্রতারণার মাধ্যমে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের দেওয়া সুযোগ সুবিধা নিলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ঢাকাসহ দেশের 17টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্ক দেখাতে বলা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছেন সহকর্মী শিমুল খান, যুক্ত হচ্ছি তার সাথে। শিমুল, গতকাল বিকেল থেকে আসলে গুড়ি গুড়ি বৃষ্টি সহ আকাশ মেঘাচ্ছন্ন, তো আবহাওয়া অফিস আসলে কি বলছে, কেমন থাকবে আগামী কয়েকদিনের আসলে আবহাওয়া পরিস্থিতি আমাদেরকে জানাবেন। শাওন, আপনাকে ধন্যবাদ। গতকাল থেকে শুরু হওয়া বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি এখনও কিন্তু চলমান রয়েছে। আবহাওয়া অফিস বলছে দেশের 17টি অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ো হওয়া সৃষ্টি হতে পারে, এমন আভাস কিন্তু দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, কুমিল্লা, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে উত্তর দিয়ে দক্ষিণ পূর্ব দিক দিয়ে ঘন্টায় 45 থেকে 60 বেগে দমকা হাওয়া, ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি সহ বজ্রপাত হতে পারে। এসব এলাকায় নৌবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত ও সমুদ্র সংকেতকে 3 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এবং আবহাওয়া আরও কিছু বিষয় আমাদেরকে জানিয়েছেন। পার্বত্য চট্টগ্রাম এলাকায় পাহাড়ি অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টি ও ভূমিধসের সম্ভাবনাও কিন্তু রয়েছে। বুধবার আবহাওয়া অফিস বিষয়ে বলা হয়েছে যে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেটের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রপাত সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বজ্র হতে পারে। এবং আসলে আবহাওয়া অফিস কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন। আগামী 22 জুন পর্যন্ত এই আবহাওয়া চলমান থাকবে এবং এই পুরো মাসটি কিন্তু বৃষ্টি হতে পারে বলে এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই বৃষ্টিকে কেন্দ্র করে আসলে সকাল থেকে যারা অফিসগামী সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু ভোগান্তিতে পড়েছে। শাওন, আবহাওয়া অফিস থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ আপডেট। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়া অফিস থেকে আবহাওয়ার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শিমুল খান। বরিশাল বিভাগ জুড়ে আবহাওয়ার আকার ধারণ করেছে ডেঙ্গু। মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 738 জন রোগী। আলাদা ওয়ার্ড না থাকায় সাধারণ রোগীদের সঙ্গে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্তরা। মশক নিধনে সব ধরনের ব্যবস্থা নেওয়ার দাবি করেছে সিটি কর্পোরেশন। সবাইকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্য বিভাগের। সহকর্মী পারভেজ রাসেলের তথ্যচিত্রে শামস তাবজির উচ্ছ্বাসের রিপোর্ট। জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে এডিস সহ বিভিন্ন প্রজাতির মশা, যার যন্ত্রণায় অতিষ্ঠ বরিশালের মানুষ। সাধারণত বর্ষা মৌসুমে বাড়ে ডেঙ্গুর প্রকোপ, তবে এবছর একটু আগেভাগেই এডিস মশার কামড়ে আক্রান্ত হচ্ছে মানুষ। বরিশাল সহ আশপাশের জেলার হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ডেঙ্গু রোগীর জন্য যদি আলাদা ইউনিট থাকতো তাহলে চিকিৎসা ভালো হতো। ডেঙ্গুর যে মশাটা আছে ওই মশা যে আমারে কামড় দিবে না
এটার কোনো গ্যারান্টি নেই। তো এই জন্য হচ্ছে যে হসপিটাল কর্তৃপক্ষ যারা আছে এটা যদি আলাদা একটা ইউনিট করে তাহলে আমাদের সাধারণ পাবলিক যারা আছে আমাদের জন্য ভালো হবে। যদি ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোনো রুম থাকে বা আলাদা কোনো সেকশন থাকে দেখা যায় ওইখানে ভালো হয়। আমাদের দাবি হচ্ছে আলাদা একটা ডেঙ্গু রোগীদের ইউনিট চাই। বরিশাল সহ দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে। গত 24 ঘন্টায় নতুন করে 138 জন আক্রান্ত হয়েছে ডেঙ্গু রোগে। বিভিন্ন উপজেলা থেকে আসতেছে, তারপরে বরিশাল বিভাগের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসতেছে। তো এখন পর্যন্ত ডেথ রেট কম ডেঙ্গুতে, আমাদের সাধ্যমতো আমরা ম্যানেজ করতেছি। এদিকে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল শহর জুড়ে প্রতিদিন নানা কার্যক্রম চালানো হচ্ছে বলে দাবি সিটি কর্পোরেশনের। অন্যদিকে স্বাস্থ্য বিভাগ বলছে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। একটা বাহক আছে এডিস মশা, এই মশাটাকে নিধন করতে হবে। তো নিধন করার জন্য আমার স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে আমরা করছি এবং বিভিন্ন জায়গাগুলোকে এরকমের মশার থেকে মুক্ত রাখার জন্য আমরা কিছু বার্তা সবসময়ের জন্য দেই। আর হচ্ছে প্রিভেনশনের জন্য যে কাজটা দরকার সেটা হচ্ছে মানুষের সচেতনতা, যে একটা বাহক আছে এডিস মশা, এই মশাটাকে নিধন করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে এখনই যদি কার্যকরী কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে মহামারী আকার ধারণ করতে পারে এই রোগ বলছেন সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বর্ষার শুরুতে টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীর তীব্র ভাঙনের কবলে পড়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ ৫ শতাধিক পরিবার। কাকোয়া ইউনিয়নে ঝাউগাড়া থেকে ওমরপুর দক্ষিণপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে যমুনা নদীর ভাঙন আতঙ্কে অনেকেই বাড়িঘর সরিয়ে নিচ্ছে। ভাঙন প্রতিরোধে দ্রুত অস্থায়ী জিও ব্যাগ ফেলার দাবি ভুক্তভোগীদের। প্রতিনিধি আনিস খানের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। প্রতি বছর বর্ষায় যমুনার ভাঙন এদের সবকিছু কেড়ে নেয়। প্রতি বর্ষার ১.৫-২ মাস ভাঙনের আতঙ্কে দিন কাটান নদী ভাঙন কবলিত এসব মানুষ। পানি বাড়তে থাকার চেয়ে কমার সময় ভাঙনের তীব্রতা থাকে বেশি। এবছর প্রথম দফায় পানি বাড়লেও গত এক সপ্তাহে প্রায় ২.৫ ফুট কমেছে। একই সাথে যমুনার ভাঙনও বেড়েছে। এ কারণে অনেকেই আগে থেকে যমুনা পাড়ের বাড়িঘর অন্যত্র সরিয়ে রেখেছেন, কিন্তু যাদের অন্য কোথাও জমি নেই তারা সরতে পারেননি। ফলে প্রতি বছরের মতো এবারও নিম্নবিত্তরা ভাঙনের শিকার হচ্ছেন। এখানে আশ্রয় কেন্দ্র রয়েছে, দাখিলি মাদ্রাসা রয়েছে, মাঠ রয়েছে, ঈদগাহ মাঠ রয়েছে, কবরস্থান রয়েছে এবং প্রাইমারি স্কুল, হাই স্কুল সহ হাট বাজার রয়েছে। এগুলো সব সরকারি অর্থায়নে গড়া, অথচ সেই সরকারি অর্থায়নে যদি এখানে বরাদ্দ না দেয়, জিও ব্যাগ যদি দ্রুত না ফেলেন তাহলে এগুলো সব বিনষ্ট হবে। সরকার হাজার হাজার কোটি টাকা এখানে ক্ষতি হবে। মাঝে মাঝে আমরা বাড়ি নিয়ে সে বাড়িগুলোকে ভেঙে আরেক জায়গায় উঠে আবার কিছুদিন পর ফের আবার সেটা নদী ভেঙে যায়। এটা যদি সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয় দেখা যাবে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ আমরা একেবারে বিলীনের মুখে চলে যাব। পানাকুড়া, কেশব মাইজাল, চরপৌলি, উত্তর চরপৌলি, নয়াপাড়া, দশাখা, তেতুলিয়া, মাকড়খোল, রশিদপুর, বারবালা সহ প্রায় ৩০ থেকে ৩৫টি গ্রাম যমুনা নদীর ভাঙনে সদর উপজেলার মানচিত্র থেকে হারিয়ে গেছে। ভাঙনের শিকার হয়ে বাড়িঘর সরিয়ে নতুন বাড়ি নির্মাণ করে বসবাস করে ব্যবসা চালাচ্ছেন অনেকেই। সরকার যদি নদীর কাম কাজ না করে ব্রিজ করার পর যমুনা সেতুর পর থেকে আমরা ভাঙনে কবলে পড়ছি, কিন্তু কথা ছিল যে ব্রিজের পরে নদী রোধ করব এবং আমাদেরকে একটা রক্ষা করার চিন্তা ভাবনা করবো। ২২ জায়গায় আমরা এই খেতালার খেতে যা আসছিলাম এখানে বাড়ি নইছি, অনেক জায়গায় তো ভাঙিয়ে সরে গেছে গা। বস্তা দিছিল অল্প কিছু বস্তাটি তো সরে গেছে গা, এখন আঙ্গুর বাড়ি তো থাকে না। সরজমিনে ভাঙন এলাকা পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পেলেই ভাঙন রোধে কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন এই প্রকৌশলী। ইতিমধ্যে টাঙ্গাইল পানি উন্নয়ন বিভাগের পক্ষ থেকে সেখানে সরজমিনে পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন রিপোর্ট আমরা আমাদের ঊর্ধ্বতন স্যারদের নিকট প্রেরণ করছি। স্যাররা যদি নির্দেশনা দেয় এবং বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে হয়তো আমরা শীঘ্রই কাজ আরম্ভ করতে পারবো বলে আশাবাদী। দ্রুত জিও ব্যাগ ফেলে যমুনার ভাঙন রোধে উদ্যোগ নেবে সরকার, এমন দাবি ভুক্তভোগীদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার আমাদের কৃষি। উত্তরে কৃষি নির্ভর গ্রামীণ জনপদে জি3 রুই মাছ চাষ এখন স্বপ্ন নয়, বাস্তব। দ্রুত উৎপাদন, কম খরচ আর বেশি লাভে বদলে যাচ্ছে এই অঞ্চলের চাষিদের জীবনমান। এই পদ্ধতিতে মাছ চাষে পোনা সরবরাহ সহ চাষিদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট।
রংপুরের বিস্তীর্ণ গ্রামীণ জনপদে এখন নতুন আশার আলো জ্বালিয়েছে জি3 রুই মাছ চাষ। স্বল্প সময়ে বেশি উৎপাদন আর লাভের হাতছানি বদলে দিচ্ছে এ অঞ্চলের মাছ চাষিদের জীবন। সাধারণ রুই মাছের তুলনায় জি3 রুই 20 থেকে 30% দ্রুত বড় হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় উৎপাদন খরচও কম। আগে 1 কেজি ওজনের রুই মাছ পেতে সময় লেগে যেত 10 মাস, আর এখন 6 থেকে 7 মাসেই 1 কেজি ওজনের রুই মাছ মিলছে। এতে করে লাভবান হচ্ছেন চাষিরা। রংপুরের মিঠাপুকুর উপজেলায় এখন শত শত মাছ চাষি ঝুঁকছেন জি3 রুই চাষে। কিছু জি3 রুইয়ের চাষ করছি এবং দেখলাম যে অন্যান্য মাছের তুলনায় এই রুইটা অনেক বেশি বাড়ে। আগে রুই যেটা আছে সেটা জি3টা অনেক ডিফারেন্স, প্রতি মাসে 200 গ্রাম বাড়বে। এটা আশ্চর্যজনক, এত স্বল্প সময়ে যে এত বড় বড় রুই হয়ে গেছে, এটা আমরা এর আগে দেখিনি। জি3 রুই চাষে চাষিদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ, সেই সাথে প্রযুক্তিগত সহায়তা সহ সরবরাহ করা হচ্ছে উন্নত জাতের পোনা মাছ। এই মাছ চাষের উপরে মাঠ দিবস এবং 2 দিন ব্যাপী চাষিদেরকে নিয়ে আমরা অনাবাসিক প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। এর ফলে দেখা যাচ্ছে চাষি সঠিক সময় অল্প খাদ্যের মাধ্যমে মাছটা বড় করতে পারতেছে এবং আর্থিকভাবে সে লাভবান হতে পারে। টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে জি3 রুই চাষ নতুন সম্ভাবনা তৈরি করছে, পাশাপাশি খুব অল্প পুঁজিতে লাভবান হচ্ছে চাষিরা, বলছেন সংস্থাটির শীর্ষ এই কর্মকর্তা। জি3 রুই মাছটা খুব দ্রুত বর্ধনশীল, এটা মৎস্য চাষিদেরকে দেওয়ার ফলে তারা খুব দ্রুত এটা চাষ করে আর কি লাভবান হচ্ছে। জি3 রুই মাছ চাষ রংপুরের কৃষি নির্ভর অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে, ফলে মাছ চাষিদের স্বপ্নগুলো পুকুরের জলে এখন বাস্তবতার প্রতিফলন। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় মঙ্গলবার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আখতারুজ্জামান। আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির শ্রম সহ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবারে জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন এবং কঠোরতম এই নির্বাচন। গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে অভিনন্দন জানিয়ে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য অ্যাডভোকেট মহিদুল ইসলাম নয়ন, শরীফুজ্জামান শাহনুর সরকার, নাজমুল হুদা শাহিনের নেতৃত্বে ধলাদিয়া বাজার এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সমাপ্তি করেন। এই আহ্বায়ক কমিটিতে আব্দুল মোতালিবকে আহ্বায়ক ও খায়রুল কবির মন্ডল আজাদকে সদস্য সচিব হিসাবে দায়িত্ব প্রদান করায় গাজীপুর জেলা বিএনপির 1 নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডক্টর এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু সহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দদেরকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বিএনপির 31 দফা লিফলেট বিতরণের সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, 31 দফায় গণমানুষের মুক্তির পথ। শহীদ জিয়াউর রহমানের 19 দফা দিয়েছিলেন আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন 31 দফা। এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে মুক্তির পথ খুঁজে পাবে জনগণ। তাই 31 দফা দাবি শহর থেকে গ্রামে ছড়িয়ে দিতে হবে। এ সময় দক্ষিণ খান থানা নেতা কর্মী সহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেলাল তালুকদার, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম রাজ্জাক, আফাজ উদ্দিন আফাজ সহ বিভিন্ন থানার নেতাকর্মীরা। দিনাজপুরের পার্বতীপুরে দীর্ঘদিন যাবৎ নানা অনিয়মের মধ্য দিয়ে পরিচালিত হয়ে আসছিল পার্বতীপুর টেকনিক্যাল অ্যান্ড এগ্রিকালচার কলেজের কার্যক্রম। কেন্দ্রটিতে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন নির্দিষ্ট সময়ের পর পরীক্ষা নেওয়ার ঘটনায় মাই টিভিতে সংবাদ প্রচার হলে বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। মঙ্গলবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং উপপরীক্ষা নিয়ন্ত্রক
ভোকেশনাল প্রকৌশলী জাকারিয়া আব্বাসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রটি বাতিল ঘোষণা করা হয়। এদিকে শিক্ষার মনোন্নয়নে কর্তৃপক্ষের কার্যকরী এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা কৃষক দল ও ছাত্র দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বর ও স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণে ছাত্র দল এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান হবি। বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান, সহকারী কমিশনার দীপ ভূমি সহ উপজেলার কৃষক দল ও ছাত্র দলের নেতৃবৃন্দ। কুমিল্লার লাকসাম থানায় পুলিশের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন নাজনীন সুলতানা। তিনি কুমিল্লা জেলার লাকসাম থানায় প্রথম নারী ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন হয়েছেন, যা নারী ক্ষমতায়ন ও পুলিশ প্রশাসনে নারীর ভূমিকা প্রসারে এক যুগান্তকারী পদক্ষেপ। এ বিষয়ে নাজনীন সুলতানা বলেন, যারা মানুষের উপকারে কাজ করে তাদের জন্য নারী পুরুষ কোনো বিষয় নয়। নারী হিসেবে অত চ্যালেঞ্জের সম্মুখীন আমি হইনি, কারণ এখানকার লোকজন, আমার ডিপার্টমেন্ট, আমার স্যাররা, আমার ফোর্স, আমার অফিসার সবাই পজিটিভ। আগে তো সব পুরুষ অফিসার ছিলেন, নারী আমি প্রথম এখানে, আমাকে আলাদাভাবে কেউ দেখেন। কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে ভেজাল প্রসাধনী তৈরির একটি কারখানায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলার আব্দুল্লাহপুরে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন। কারখানাটিতে নামি দামি ব্র্যান্ডের নামে কেমিক্যাল ও সুগন্ধি মিশিয়ে তৈরি হতো নকল প্রসাধনী। অভিযানে কারখানা মালিক আব্দুল কুদ্দুসকে 1 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করা হয়। বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়। প্রশাসন জানিয়েছে, ভেজাল বিরোধী এই ধরনের অভিযান চলবে নিয়মিত। ফরিদপুরের নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নকল সিগারেট ও নিষিদ্ধ পলিথিন জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার উপজেলার সদর বাজারের রাকিব স্টোরে এই অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দবির উদ্দিন। অভিযানে 1520 শলাকা নকল সিগারেট ও 30 কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। দোকান মালিক শরীফুদ্দিনকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। ইউএনও জানান, বাজারে ভেজাল ও নিষিদ্ধ পণ্য রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে। মাদারীপুরে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে কেনা রেইন গজ মিটার স্থাপনে দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। মঙ্গলবার জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান বুলবুল। এ সময় কৃষি সম্প্রসারণের কার্যালয়ের কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চান তারা। তাৎক্ষণিক কাগজপত্র দেখাতে পারেনি কৃষি অফিস, তবে আগামী 15 দিনের মধ্যে প্রকল্পের সাথে জড়িত কর্মকর্তা সহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে অনুরোধ করেছেন দুদকের কর্মকর্তারা। পাশাপাশি সরেজমিনেও প্রতিটি ইউনিয়নে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। প্রকল্পে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা সেটিও যাচাই বাছাই করছে দুদক। কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কোভিড নিয়ন্ত্রণ সংক্রান্ত জেলা কমিটির সভা। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন, সিভিল সার্জন ডক্টর মোহাম্মদুল হক, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক বিপ্লব বড়ুয়া সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় কোভিড-19 সংক্রমণ রোধে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, মাস্ক ব্যবহার নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকাদান কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে জুনায়েদ নামে এক হাজতের মৃত্যু হয়েছে। মঙ্গলবার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুনায়েদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামের হেকমত আলীর ছেলে। ব্রাহ্মণবাড়িয়া কারাগারে জেলার
মোহাম্মদ কামরুল ইসলাম জানান, জুনায়েদ মাদকাসক্ত ছিলেন। চলতি মাসের 4 তারিখে তার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আদালতে জেলা কারাগারে পাঠায়। মঙ্গলবার সে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দিনাজপুরের ফুলবাড়িতে ড্রাইভারবিহীন রিমোট কন্ট্রোল ধান কাটা মেশিন কম্বাইন হারভেস্টার উদ্ভাবন করায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। কৃষিতে জাতীয় পুরস্কার প্রাপ্ত ডাক্তার আনোয়ার হোসেন রিমোট কন্ট্রোল ধান কাটা মেশিন দিয়ে পরীক্ষামূলকভাবে জমিতে ধান কাটেন। পরে কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ইসাক আলী ও উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার শাহানুর রহমান।